কারণ সিবিআই একটা শেষ ভরসা ছিল এবং যেভাবে সিবিআই তীরে এসে তরি ডুবিয়েছে সমস্ত লোকই হতাশ হওয়ার কথা। না দেখুন, ব্যাপার হচ্ছে যে ঘটনা ঘটেছে তারপরে নিহত ডাক্তারের মা বাবার আস্থা থাকার কথাই নয়। কারণ সিবিআই একটা শেষ ভরসা ছিল এবং যেভাবে সিবিআই তীরে এসে তরি ডুবিয়েছে সমস্ত লোকই হতাশ হওয়ার কথা। কিন্তু আদালতে বিচার চেয়েছে, কারা বিচার করবে এটাও তো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সিআইডি মামলা ধামাচাপা দিতে চায়, সিবিআই অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তাহলে মামলার এই দেখভাল কে করবে, তদন্ত কে করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আদালতে ওর মা বাবা গিয়েছে, অতএব আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। আমরা চাই এই খুনের তদন্ত হোক, কিনারা হোক, দোষী সাজা পাক, কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তারা বলছে যে সব প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে, সাক্ষ্যগ্রহণ চলছে। এই অবস্থায় এখন আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। না, ঠিকই বলেছে। তার কারণ হচ্ছে রাজ্য সরকার ঘটনা ঘটার পর থেকে পুলিশকে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করিয়েছে, যাতে তদন্ত এগোতে না পারে তার ব্যবস্থা করেছে, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই পরিস্থিতিতে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। আমরা চাই আদালত কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করুক, যাতে ইতিবাচক কোনো ব্যবস্থা হতে পারে। ডেডলাইন হচ্ছে ডিসেম্বরে চট্টগ্রামে আক্রমণ হতে পারে, গেরিলা কায়দায় আক্রমণের সম্ভাবনা, গোয়েন্দা বার্তায় শঙ্কিত বাংলাদেশ। দেখুন, সেটা অন্য দেশের বিষয় আছে। আক্রমণ কোথায় হতে পারে, মায়ানমার থেকে আকার বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলুক, এটা বাংলাদেশ চিন্তিত কি অন্যরা চিন্তিত এ নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। তবে আমরা যেটা বলতে চাই, বাংলাদেশে যেটা চলছে সেটা ভালো নয়, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সমস্ত বিশ্বের কাছে আমরা এটা আবেদন করি, সমস্ত বিশ্বের রাষ্ট্র অন্ততপক্ষে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ তৈরি করুক, যাতে এইভাবে হিন্দু নিধন যজ্ঞ বাংলাদেশে যেটা উগ্রপন্থীরা এবং উগ্রপন্থী সরকার চালাচ্ছে সেটা বন্ধ হোক। কারণ যা উগ্রপন্থী কার্যকলাপ হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের সরকারের সমর্থনে এবং নির্দেশে চলছে, যার জন্য বাংলাদেশ এত অশান্ত। আমরা এর তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি এবং আমরা চাই এর সমাধান হোক। রাহুল দা, আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে, যে শুনানিতে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি থাকবে না, প্যানেল বাতিল হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের এই শুনানি ঘিরে কতটা আশাবাদী? দেখুন, আশা তো করতেই হবে। তার কারণ হচ্ছে বিচার প্রক্রিয়ার উপরই এখন বিশ্বাস। কারণ সরকার যেখানে নিজেরাই চাকরি বিক্রি করে, সরকার যেখানে অসৎ কাজ করে এবং অসৎ লোকদের শরণ দেয়, সেখানে আদালতই শেষ ভরসা। অতএব চাকরি বিক্রির সমাধান সরকারের যে কাজ, তার ব্যাপারে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিক এবং যারা পয়সার বিনিময়ে অযোগ্য লোকেরা চাকরি পেয়েছে তাদের বাতিল করা হোক এবং যারা এই চাকরি বেচেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এটাই সারা বাংলার মানুষের আকাঙ্ক্ষা। সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় এটাই দেখার অপেক্ষায় আমরা আছি। বাংলাদেশে জমি দখলের চেষ্টা হচ্ছে এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে, আগামী দিনে কার দখলে থাকবে বাংলাদেশ? অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সরকার নাকি ইসলাম পরিচালিত সরকার? গৃহযুদ্ধে কি শেষ কথা বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে যেটা চলছে, আগামী দিন বাংলাদেশে গৃহযুদ্ধ অবশ্যই হবে। তার কারণ এখন টানাপোড়েন শুরু হয়ে গেছে, ক্ষমতার দখল কে নেবে। অতএব উগ্রবাদীরা সেখানে আরো বেশি সক্রিয়। ইউনূস তো ওখানে আমি যা দেখতে পাচ্ছি শুধু একটা নৈবেদ্যের উপর কলা, এর বাইরে কিচ্ছু ক্ষমতা নেই তার। অতএব সমস্ত সরকার এখন উগ্রপন্থীদের দখলে চলে গেছে, উগ্রপন্থীদের মধ্যেও ভাগবাটারা হয়ে গিয়েছে। অতএব যে জিনিস আমরা আফগানিস্তানে একদিন দেখেছিলাম সেই জিনিস বাংলাদেশে হওয়ার অপেক্ষায়। অতএব বাংলাদেশ আর একটা গৃহযুদ্ধের সম্মুখীন হবে। তখন ভারত বাঁচিয়েছিল, তখন ভারতীয় সেনারা বাঁচিয়েছিল, আজকে কে বাঁচায় বাংলাদেশকে সেটাই আমরা দেখব। যারা ভারতের বিরুদ্ধে এত চিৎকার করছেন শেষ পর্যন্ত তাদেরই ভারতের কাছেই
ষষ্ঠাঙ্গে মাথা নত করে প্রণাম করে তাদের জীবন ভিক্ষা চাইতে হবে। রাহুলদা, আজকে 52 দিন হয়ে গিয়েছে সদস্যতা অভিযানের। আজকে দেখা যাচ্ছে যে কর্মশালা আপনারা অংশ নিচ্ছেন রাজ্য বিজেপির তরফে। এই কর্মশালা কি গতি আনবে সদস্য সংগ্রহ অভিযানে? এটা সদস্য সংগ্রহের কর্মশালা নয়, এটা হচ্ছে সক্রিয় সদস্য সংগ্রহের কর্মশালা এবং এটা আগামী কাল থেকে শুরু হবে। সক্রিয় সদস্যকরণ, এতদিন সদস্যকরণ চলেছে এবং সদস্যকরণ এই মাসের শেষ পর্যন্ত চলবে, ডিসেম্বর মাস পুরো। কিন্তু তার সাথে সাথে সক্রিয় সদস্য এখন থেকে চলবে এবং কিভাবে সক্রিয় সদস্য হবে, কিভাবে তার লোককে সক্রিয় সদস্য করানো হবে, এই ব্যাপারেই কর্মশালা। এটা সদস্য সংগ্রহের কর্মশালা নয়, সক্রিয় সদস্যের কর্মশালা। আর সক্রিয় সদস্য পুরোপুরি এই মাসটা চলবে, অর্থাৎ এই মাস সদস্যকরণ অভিযানের সাথে সাথে সক্রিয় সদস্যকরণেরও কাজ চলবে। রাহুলদা, সদস্যতা অভিযানে দেখা গিয়েছিল যে একটা গতিরোধ হয়েছে প্রথম থেকে। সক্রিয় যারা সদস্য হবেন তাদেরকেও তো সদস্যতার উপরেই গুরুত্ব রাখতে হবে, না হলে তো সক্রিয় সদস্য হওয়া যাবে না। 100 জন নিশ্চিত না, 100 জন নয়, 50 জন সক্রিয় সদস্য হওয়ার জন্য দরকার। অর্থাৎ 50 জন যিনি মেম্বার করাবেন তিনি সক্রিয় সদস্য হওয়ার জন্য আবেদন করার অধিকারী। 50 জন মেম্বার করলেই কেউ সক্রিয় সদস্য হয়ে যাবে এমন নেই, তিনি আবেদন করতে পারেন। তার আবেদন জেলা এবং রাজ্য স্তরে সক্রিয় সদস্যের একটি স্ক্রিনিং কমিটি, সেই কমিটি বিচার বিবেচনা করে সক্রিয় সদস্য প্রদান করবে। পাসপোর্ট কার্ডে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, জাল পাসপোর্টে বিদেশ যাত্রা হচ্ছে। সিটের নজরে বেশ কয়েকজন এজেন্ট, তাদের নাম ঠিকানা পেয়েছে তদন্তকারীরা। অনুপ্রবেশকারী এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল, তার জন্য ধৃত দীপঙ্কর দাসের নথি তৈরি করত ভারতীয় পরিচয় ঘাঁটি ফ্রান্স ইটালিতে। মানে এই যে 30 বছর ধরে আমরা বলে আসছি অনুপ্রবেশ হচ্ছে, এখানে উগ্রপন্থীদের আস্তানা তৈরি হয়েছে, জাল পাসপোর্টের কারবার চলছে, কিন্তু কোন সরকারই এতে কর্ণপাত করেনি। আগে সিপিএম সরকার এই জাতীয় যারা জাল পাসপোর্ট করেনেওয়ালা, যারা অনুপ্রবেশকারী, তাদেরকে স্মরণ দিয়েছে। আর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পিকারের উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের তালিকা ছুঁড়ে মারল, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি আবার অনুপ্রবেশকারীদের মাথায় ছাতা ধরলেন। অতএব এই যে জাল পাসপোর্ট হচ্ছে, পুলিশ জানে না, ভালো রকম জানে। একটা টিম ধরা পড়েছে, তার মানে কি আপনি ভাবছেন যে এই টিমটাই শুধু জাল পাসপোর্ট করত? 300 টিম আরো আছে যারা এই জাল পাসপোর্টের কারবার করছে, যারা নকল ভিসা তৈরি করে দিচ্ছে। অতএব পুলিশ সমস্ত কিছু জানে। পুলিশ এবং